বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আমিনুল ইসলামের বিখ্যাত বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ১৩তম পর্ব। বিশ্ব ব্যাংক ও IMF এর জন্ম। বিশেষজ্ঞ জারিফ বলল, মামুন, বিশ্ব ব্যাংক ও IMF এর ইতিহাস জানতে হলে আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে টান দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সাথে বিশ্ব ব্যাংক IMF এর জন্ম প্রক্রিয়া জড়িত। স্মরণ করো আটলান্টিক চার্টারের কথা, যেটা আমি জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনার সময় বলেছিলাম। 14 আগস্ট 1941 আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডার প্রদেশ নিউ ফাউন্ডল্যান্ডের প্লাসেন্ট বেতে এক ব্যক্তিগত বৈঠকে বসলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যুদ্ধজাহাজ HMS প্রিন্স অব ওয়েলসে সওয়ার হয়ে এই দূরবর্তী জায়গা বেছে নিলেন। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট USS অগাস্টায় চেপে ততক্ষণে চলে এসেছেন। মামুন জিজ্ঞেস করল, আটলান্টিক চার্টারের কথা জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে এক স্মরণীয় অধ্যায়, তাহলে দুই নেতার এই বৈঠককে ব্যক্তিগত বৈঠক বলছো কেন? জারিফ উত্তর দিল, মিটিংয়ের সময়কালে এই দুই নেতার বৈঠক সম্পূর্ণ ব্যক্তিগতই ছিল। কাকপক্ষীয় জানত না চার্চিল আর রুজভেল্টের এই গোপন বৈঠকের কথা। বৈঠকটি গোপনে অনুষ্ঠিত হওয়ার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। বিশেষত আটলান্টিক মহাসাগরে মাস্তানি করে বেড়াচ্ছে জার্মান সাবমেরিন ও আরও অন্যান্য জলযান সমূহ, যারা মুহূর্তের মধ্যে ব্রিটিশ কিংবা আমেরিকান নৌযান ধ্বংস করে দিতে পারে। আরেকটা কারণ হচ্ছে আমেরিকান লোকজন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে একদম অনিচ্ছুক। আমেরিকার সাধারণ জনগণের মনোভাব ছিল, ইউরোপীয়রা মরলে মরুক, এতে আমেরিকানদের কিচ্ছু আসে যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ব্যক্তিগত বন্ধু ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট। হিটলারকে ঠেকানোর জন্য বারবার আমেরিকার সাহায্য চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, কিন্তু রুজভেল্ট প্রতিবারই তার নিজের দেশের জনগণের মনোভাবের দোহাই দিয়ে চার্চিলের প্রস্তাবে সাড়া দেননি। মরিয়া চার্চিল তবুও রুজভেল্টের সাথে দেখা করতে চাইলেন। সবার অলক্ষ্যে দুই নেতা বসলেন মিটিংয়ে। মিটিংয়ের সময়কাল ছিল 9 আগস্ট থেকে 12 আগস্ট। তারপরও 2 দিন পরে 14 আগস্ট সারা দুনিয়া জানল দুই নেতার মিটিংয়ের কথা, পরবর্তীতে যেটার নামকরণ করা হয় আটলান্টিক চার্টারের। বিশ্ব ব্যাংক IMF এর জন্মের সাথে এই মিটিং যেভাবে জড়িত। চার্চিলের মহাবিপদ, তিনি রুজভেল্টের পায়ে পড়েছেন সাহায্যের জন্য। রুজভেল্ট বললেন, দেখো চার্চিল, তোমাদের এইসব পরের দেশ দখল করাকে আমি খুবই ঘৃণা করি। শত শত বছর যাবৎ অন্যের দেশ দখল করে তোমার নিজেদের শহর বন্দর সাজাচ্ছ, মানুষের কষ্টার্জিত সম্পত্তি লুট করে তোমরা আবার মানবতার কথাও শোনাও। দাস ব্যবসা থেকে শুরু করে মানুষ খুন, কোন পাপ কাজটা তোমরা করো নাই শত শত বৎসর যাবৎ? এজন্যই আজকে হিটলারের মতো দানবকে ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। আমরা আমেরিকানরা এই জন্যই ইউরোপীয়দেরকে ঘৃণা করি। এজন্যই তো আমাদের দেশের জনগণ তোমাদেরকে বিন্দুমাত্র সাহায্য করতে রাজি নয়। চার্চিল উত্তর দিলেন, বন্ধু, যা হবার তো হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষেরা যে পাপ করেছে তার জন্য আমার আর কি বলার আছে? এখন হিটলারকে ধ্বংস করার জন্য আমাকে কি কি করতে হবে আমাকে বলে দাও, আমি সব করব, কিন্তু তোমাদের সহায়তা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। মামুন বলল, ব্যাপক মজা পাইলাম ইতিহাসটা শুনে। এই চার্চিল ছিলেন বদের হাড্ডি। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনকে তিনি একদমই সহ্য করতে পারতেন না। মহাত্মা গান্ধীকে ব্যঙ্গ করে চার্চিল বলতেন নেংটি ইঁদুর নামে। বলতেন, ভারতীয়রা ঠিকঠাক মতো কাপড়ই পরতে পারে না, এরা আবার দেশ চালাবে। জারিফ বলল, ফান্দে পড়িয়া বগা ঠিকই কান্দে। বড় ভাই আমেরিকার পায়ে ঠিকই ধরেছিল চার্চিল ব্রিটিশ জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে। যা হোক, রুজভেল্ট চার্চিলকে বললেন, তুমি যদি সত্যি আমেরিকার সাহায্য চাও তাহলে আমার সাথে কিছু অঙ্গীকার করতে হবে। বলো, তুমি কি রাজি? চার্চিল বলল, আমি রাজি বন্ধু, তুমি যা বলবে আমি তাতেই রাজি। রুজভেল্ট বলল, তুমি আমাকে অঙ্গীকার করো যে ব্রিটিশ জাতি আর কোনোদিন অন্যের জমি দখল করে লুটপাট চালাবে না। তুমি বলো, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন শাসক গোষ্ঠী তোমরা তৈরি করবে না। বিশ্বের যে কোনো প্রান্তের জনগণ যাতে
নিজের ইচ্ছে মতো চলতে পারে সে ব্যবস্থা তুমি করবে, কোনো জবরদস্তি করবে না। চার্চিল উত্তর দিল, আমি সব প্রস্তাবে রাজি। আজ ব্রিটিশ জাতি তার অস্তিত্ব রক্ষার সংগ্রামে নিয়োজিত। আমরা বুঝতে পারছি অন্যের জমি দখল করার পাপ আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা এ যাত্রায় রক্ষা পেলে আমাদের সব কলোনিগুলোকে স্বাধীনতা দিয়ে দিব। শুধু হিটলারের হাত থেকে বাঁচার জন্য তুমি আমার পাশে থাকো। রুজভেল্ট বলল, অতিশয় উত্তম কথা। আমেরিকা কোনোদিন সাম্রাজ্যবাদকে প্রশ্রয় দেয় না। তারা কোনোদিন অন্যের জমি দখল করতেও চায় না। তুমি তোমার সব কলোনিগুলোকে স্বাধীনতা দিয়ে দিবে, সেটা শুনে ভালো লাগলো। তোমাদেরকে কিভাবে সাহায্য করা যায় এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিব। কিন্তু চার্চিলের মনে একটি প্রশ্ন। চার্চিল রুজভেল্টকে বলল, তোমার সব রাজনৈতিক প্রস্তাব আমি মেনে নিলাম, কিন্তু আমার মনে একটা অর্থনৈতিক প্রশ্ন আছে। রুজভেল্ট বলল, কি সেই প্রশ্ন তোমার মনে? চার্চিল বলল, মানলাম অন্যের জমি দখল করা পাপ। আমাদের পূর্বপুরুষেরা এ পাপ করেছে বলেই তো আজ আমাদেরকে ঈশ্বর হিটলারকে পাঠিয়ে শাস্তি দিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, সব কলোনিগুলোকে যদি আমরা স্বাধীনতা দিয়ে দেই তাহলে ব্রিটিশ জাতি বাঁচবে কিভাবে? কলোনিগুলো থেকে সস্তায় কাঁচামাল এনে আমরা পণ্য বানিয়ে সেগুলো আবার কলোনিগুলোতে বিক্রি করি। কলোনিগুলো যদি আমাদের হাতে না থাকে তাহলে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব? ভালো কাজ করতে গিয়ে যদি না খেয়ে মরতে হয় তাহলে এই ভালো কাজের কি মূল্য আছে? সেটা আমার মাথায় আছে চার্চিল, উত্তর দিলেন রুজভেল্ট। তোমার মনে নেই 1930 এর দশকে আমরা মহামন্দায় পড়েছিলাম। তখন তোমাদেরই অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইন্স বলেছিলেন, পৃথিবীতে দখলদারিত্বের যুগ শেষ হওয়া দরকার, মুক্ত বাণিজ্য হওয়া দরকার। দেশে দেশে বিভিন্ন প্রকার শুল্ক উঠে যাবে। এক দেশের পণ্য অবাধে অন্য দেশে ঢুকবে। কোনো দেশকে দখল করে আর লুটপাট চালানো যাবে না। আমরা আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলব এসব দেখভালের জন্য। চার্চিল আবার উত্তর দিলেন, আমাদের কলোনিগুলোর লোকজন যদি আমাদের পণ্য না কিনে আমরা এগুলো বিক্রি করব কোথায়? রুজভেল্ট উত্তর দিলেন, এসব গরিব দেশগুলোর কি আর ভালো গুণাগুণ সম্পন্ন পণ্য উৎপাদন করার যোগ্যতা আছে? বাজারকে করে তুলতে হবে পূর্ণ প্রতিযোগিতা সম্পন্ন। অযোগ্যদের পণ্য বাজারে একদমই চলবে না। তাহলে কি করা যায়? চার্চিলের প্রশ্ন। রুজভেল্ট বললেন, আমাদেরও একজন অর্থনীতিবিদ আছে যার নাম হ্যারি ডেক্সটাটার হোয়াইট। আমি এখান থেকে গিয়ে আজকেই তাকে ডেকে পাঠাবো। যুদ্ধোত্তর নতুন পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কেমন হয় সে ব্যাপারে গবেষণা শুরু করে দিতে। তুমি তো জানোই চার্চিল, আমাদের হাতে টাকা পয়সার কোনো সমস্যা নাই। আমরা বহু কষ্টে 30-এর দশকের মন্দা পার করেছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি। টাকা হাতে থাকলেই শুধু ভোগবিলাস নয়, এমন জায়গায় নিরাপদ বিনিয়োগ করব যেখান থেকে টাকা উঠে আসে। আমি চাই যুদ্ধোত্তর বিশ্বে তোমরা সমস্ত কলোনিগুলোকে স্বাধীন করে দাও। এসব দেশের দরকার অর্থ, তোমাদের ইউরোপীয়দের দরকার অর্থ। সমস্ত অর্থের যোগান আমরা দেব। আমরা এসব দেশের অবকাঠামো গড়ে তুলব। আমরা এসব দেশে পণ্য বিক্রি করব। তোমাদের দেশেও ভালো ভালো কোম্পানি গড়ে উঠবে। আমরা মিলেমিশে ব্যবসা করব। সারা বিশ্বে আমাদের পণ্যের বাজার তৈরি করব। রাজনৈতিক দখলদারিত্বের দিন শেষ। অর্থনীতি দিয়ে এখন দেশ কব্জা করতে হবে। চার্চিল বললেন, আমি তোমার কথায় শতভাগ সহমত পোষণ করলাম। তুমি এসব দেখভাল করার জন্য আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলো। আমি তোমার পাশে আছি। পর্ব 57। ব্রেটন উডস সম্মেলন শুরু। 1 থেকে 22 জুন 1944। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেল। 44টি দেশের 730 জন প্রতিনিধি বৈঠকে বসেছেন নতুন এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য। এই মিটিং সম্পর্কে কিছু বলার আগে প্রথমেই নাম নিতে হবে 3 জনের কথা। প্রথমজন হচ্ছেন যুগশ্রেষ্ঠ ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইন্সের কথা। তিনি সেই 1930 সালের মহামন্দার সময় বলে আসছিলেন, পুঁজিবাদী অর্থনীতিকে যতই স্বাধীনভাবে চলতে দেওয়া হোক না কেন, তার উপর সরকারি কর্তৃত্ব দরকার। দরকার সমন্বিত কিছু সংগঠন যারা অভিভাবকের ন্যায় কাজ করবে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যদি কোনো কারণে দিশা হারায়
সেই জন্য সরকার মাঝে মাঝে হস্তক্ষেপ করে ঠিকঠাক করবে। অর্থনৈতিক ব্যবস্থা দিশা হারিয়েছিল বলেই ইউরোপে উত্থান ঘটেছিল হিটলার ও মুসোলিনির মতো চরম একনায়কদের। মানুষের অর্থনৈতিক দুর্দশার সুযোগ নিয়ে তারা বড় বড় কথা বলে জনপ্রিয় হতে পেরেছিল। এরকম পরিস্থিতিতে যাতে কোনোভাবে আর না ঘটে সেজন্য অর্থনৈতিক ব্যবস্থা সুসমন্বিত করতে হবে। দ্বিতীয়জন হচ্ছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি হেনরি মরগ্যানথাউ। সম্মেলনের আগে নিউ জার্সির ক্লারিজেস হোটেলে আমেরিকার বাঘা বাঘা অর্থনীতিবিদদের তিনি জড়ো করেছিলেন। কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বের অর্থনৈতিক অবস্থা পরিচালিত হবে সে বিষয়ে জ্ঞানী গুণীদের পরামর্শ নিয়েছিলেন তিনি। হেনরি মরগ্যানথাই শুরু থেকেই শেষ পর্যন্ত এ সম্মেলনের প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিলেন। তৃতীয় ব্যক্তিটি হচ্ছেন মার্কিন সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হেনরি ডেক্সটার হোয়াইট। তাই ব্রেটন উডস সম্মেলনকে এই ত্রয়ীর মিলিত প্রচেষ্টাও বলা চলে। সম্মেলনের অধিকাংশ প্রস্তাব হোয়াইট কর্তৃক উদ্ভাবিত। অর্থনৈতিক সম্মেলন ও রাজনীতি। যে ৪৪টি দেশ অংশ নিয়েছিল তারা সবাই ছিল মার্কিন মিত্র। সম্মেলনে আসেনি সোভিয়েত রাশিয়া। পুঁজিবাদী অর্থনীতির কোনো নীতির সাথেই সমাজবাদী রাশিয়ার মিল নেই। তাই আমেরিকার নেতৃত্বাধীন এই সম্মেলনে রাশিয়ার যোগদানের প্রশ্নই আসে না। বিশ্ব ব্যাংক IMF-এর জন্ম। এই সম্মেলনের মূল সফলতা হচ্ছে বিশ্ব ব্যাংক ও IMF প্রতিষ্ঠা। এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউট নামে অভিহিত করা হয়। যদিও পুরো বিশ্বের বাণিজ্যিক প্রক্রিয়াকে সহজতর করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা নামে আরেকটি প্রতিষ্ঠান গঠন করা উদ্দেশ্য ছিল। পরে দেখা গেল বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন করা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। এ ব্যাপারে ব্যাপক আলোচনা দরকার। তাই বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন স্থগিত রেখে গাট প্রতিষ্ঠা করা হয়। জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড নাম দিয়ে একটা আপৎকালীন ব্যবস্থা চালু করা হয়, যাতে বিশ্ব বাণিজ্যের সমস্ত বাধাগুলো অপসারণ করে কার্যকর বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন করা যায়। দীর্ঘ আলোচনা ও বাস্তব অভিজ্ঞতাকে আমলে নিয়ে অবশেষে ১৯৯৫ সালের ১ জানুয়ারি তারিখে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়। আমেরিকার অর্থনীতিবিদরা সরকারকে উপদেশ দিয়েছিলেন যুদ্ধোত্তর ইউরোপের প্রচুর টাকা দরকার। আমেরিকা যেন যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে সহজ শর্তে ঋণ দেয়। শুধু ইউরোপ নয়, বিশ্বের যে কোনো প্রান্তে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ দানের জন্য IMF প্রতিষ্ঠিত হয়। আর দীর্ঘমেয়াদী ঋণদান ও অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব দেওয়া হয় বিশ্ব ব্যাংককে। বহুমুখী কাজের দায়িত্ব থাকার কারণে বিশ্ব ব্যাংকের 4টি অঙ্গ সংগঠন আছে। এগুলোকে একত্রে বিশ্ব ব্যাংক গ্রুপ বলা হয়। অঙ্গ সংগঠনগুলো হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, দ্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, দ্য মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। ব্রেটন উডস সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিনিময় হার নির্ধারণ। বর্তমান ব্যবস্থায় বিশ্বের মুদ্রা ব্যবস্থা পরিচালিত হচ্ছিল তখন। তৎকালীন বিশ্বের মোট স্বর্ণের 2/3 আমেরিকার হাতে থাকায় সিদ্ধান্ত হয় ডলারই হবে আন্তর্জাতিক বাণিজ্যের একচ্ছত্র মুদ্রা। সব মুদ্রার মান স্বর্ণমান দ্বারা নির্ধারিত হলেও স্বর্ণমান নির্ধারিত হবে ডলারের বিনিময় হার অনুযায়ী। তাই অঘোষিতভাবে ডলারই হয়ে পড়ে সব মুদ্রার রাজা। আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের উপর কার্যত সিলমোহর পড়ে যায় ব্রেটন উডস সম্মেলনে। ব্রেটন উডস সম্মেলনের সফলতা। যদিও কেউ কেউ ব্রেটন উডস সম্মেলনকে আমেরিকার দাদাগিরি দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য দোষারোপ করেন, এই সম্মেলনের সফলতা অনস্বীকার্য। আজকে বাংলাদেশের মতো দেশ তার অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সফলতার জন্য বিশ্ব ব্যাংক ও IMF-এর কাছে ঋণী। এই সংস্থাগুলি যতই আমেরিকার আজ্ঞাবহ হোক না কেন, এত অল্প সুদে বিপুল পরিমাণ টাকার ঋণ কোথায় পেত বাংলাদেশ? শুধু বাংলাদেশ নয়, প্রত্যেকটি স্বল্পোন্নত দেশ এই দুটি সংস্থা থেকে ঋণ পেয়েছে। আজ হয়তো বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু করার সাহস পায়, কিন্তু 70 ও 80-এর দশকে যখন বাংলাদেশ বহির্বিশ্বে তলাবিহীন জুড়ি নামে পরিচিত ছিল,
তখন এই দুই সংস্থাই বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়েছে। এই দুই সংস্থার ঋণ দানের কারণে সমগ্র বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মানুষের জীবনমান উন্নত হয়েছে। লৌহ যবনিকা ও স্নায়ুযুদ্ধ, মার্শাল প্ল্যান ও ন্যাটো। গল্পে যাওয়ার আগে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব শুরু হওয়ার পূর্বে ইরানের ক্ষমতায় ছিলেন রেজা শাহ পাহলভি। তিনি একবার কৌতুক করে বলেছিলেন, বিশ্বের স্বাধীন দেশ আসলে দুটি, একটি আমেরিকা ও অন্যটি হচ্ছে রাশিয়া। তাজ্জব কথা বটে, বিশ্বের স্বাধীন দেশ দুটি হয় কিভাবে? কেন রেজা শাহ পাহলভি এ কথা বলেছিলেন? ঘটনা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন নতুন পরাশক্তি হিসেবে উত্থান হয় আমেরিকা ও রাশিয়ার, তখন পুরো পৃথিবীতেই এই দেশের শত্রু মিত্র হিসেবে যাবতীয় কর্মকাণ্ড চালাতে হতো বাকি বিশ্বকে। আন্তর্জাতিক রাজনীতির যে কোনো ঘটনা নিয়ন্ত্রিত হতো এই দুই দেশের ইচ্ছা অনিচ্ছার উপর। আমাদের মুক্তিযুদ্ধ এর একটা প্রত্যক্ষ উদাহরণ। আমরা সবাই জানি আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণকে মাথায় রেখে। কি সেই সমীকরণ? সমীকরণটি হলো, আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করে। ভারতে তখন ক্ষমতাসীন ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ আন্দোলনের একজন উদ্যোক্তা হলেও সোভিয়েত রাশিয়া ঘেঁষা লোক ছিলেন। মার্কিন প্রশাসনের অপছন্দের লোক ছিলেন নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী। ভারত যখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে ওঠে, তখন রাশিয়া অনিবার্যভাবেই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনকারী দেশ হয়ে ওঠে। কিন্তু গণ্ডগোলটা অন্য জায়গায়। পাকিস্তানের সাথে চীনের হলো জন্মের দোস্তি, আবার ভারতের সাথে চীনের সম্পর্কও ছিল তখন তলানিতে। ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধে ভারতকে আচ্ছামতো দোলায় দেয় চীন, যদিও পরে দখলীকৃত ভূখণ্ড ছেড়ে চলে আসে চীন। পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এবং ভারতের সাথে বিরোধিতা থাকায় আমাদের মুক্তিযুদ্ধে চীন যে আমাদের পাশে থাকবে না এটা অবধারিত ছিল, বরং চীন আমাদের পক্ষে থাকলেই হতো আশ্চর্যের ঘটনা। আমেরিকা কেন আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে সেটা স্নায়ুযুদ্ধ সম্পর্কিত কারণে। পুঁজিবাদের তীর্থভূমি রাশিয়ার সাথে চীনের ছিল গলায় গলায় পিরিতি বহু বছর যাবৎ। চীনের চেয়ারম্যান মাও সেতুং রাশিয়ার একনায়ক স্টেলিনকেও বড় ভাই ও গুরু বলে মানতেন। স্টেলিন মারা যাওয়ার পর যখন রাশিয়ার সাথে চীনের শত্রুতা শুরু হলো, তখন আমেরিকা চীনকে কাছে পেতে চাইল, চীনও আমেরিকার ঘনিষ্ঠ হতে চাইল। পুঁজিবাদী আমেরিকার সাথে সমাজতান্ত্রিক চীনকে মিলিয়ে দেওয়ার ঘটক সাজল পাকিস্তান। এই গটকালিতে পাকিস্তান শতভাগ সফল। আমেরিকার সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক শুরু হলো, দুই পরস্পর বিরোধী দেশ হয়ে উঠল ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তান, আমেরিকা, চীন মিলে গেল এক বিন্দুতে, ভারত রাশিয়া অন্য বিন্দুতে। তাই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হলো ভারত রাশিয়া, আর বিপক্ষ শক্তি হলো আমেরিকা চীন। এটা শুধুমাত্র আন্তর্জাতিক রাজনীতির খেলা। এই খেলা নির্ধারিত হয়েছিল স্নায়ুযুদ্ধের দ্বারা। ১৯১৭ সাল, স্নায়ুযুদ্ধের শুরু কি সে বছরই? ১৯১৭ সালে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভের নেতৃত্বে বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাশিয়া তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়। রাষ্ট্রের সম্পত্তিতে সবার সমান অধিকার, এই ধারণা নিয়ে সোভিয়েত রাশিয়া যাত্রা শুরু হয়। ঠিক ১৯১৭ সালেই আটলান্টিকের ওপারের দেশ আমেরিকা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধে শরিক হয়। একটা তাজ্জব ব্যাপার হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে উদ্ভূত হওয়া দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়ার দুটি পথ ১৯১৭ সালেই বেঁকে গিয়েছিল। কিভাবে বেঁকে গিয়েছিল? আমেরিকা ও রাশিয়া দুটি দেশই ছিল প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি, ব্রিটেন ফ্রান্সের মিত্র। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণ ছিল সব দিক দিয়ে লাভজনক। ইউরোপের পরাশক্তিরা আমেরিকার কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছিল। আমেরিকার ভূখণ্ডে যুদ্ধ হয়নি। ধীরে ধীরে ইউরোপীয়রা
আমেরিকাকে বড় ভাই মানতে শুরু করেছিল। কিন্তু রাশিয়ার জন্য প্রথম মহাযুদ্ধ ছিল অত্যন্ত অপমানজনক। রাশিয়া নিজেই অর্থনৈতিকভাবে দুর্বল, সামরিক শক্তিতে সে সবার চেয়ে পিছিয়ে। দেশে খাদ্যাভাব, জারের অপসারণের বিরুদ্ধে মিছিলে নামল লাখো জনতা। তাই 1917 সালে আমেরিকা যেখানে জার্মানির সাবমেরিন আক্রমণের শিকার হয়ে উৎসব মুখর পরিবেশে যুদ্ধ শুরু করে, সেখানে রাশিয়ার জনগণ যুদ্ধ বিরোধী হয়ে ওঠে। যার যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিল বটে, কিন্তু 1917 সালে রাশিয়াতে ফেব্রুয়ারি বিপ্লবে যার উৎখাত হয়। অন্তর্বর্তী সরকারও যুদ্ধ চালিয়ে যেতে থাকে। ঠিক সেরকম পরিস্থিতিতে রাশিয়া মিত্র শক্তির অন্তর্ভুক্ত দেশ হয়েও জার্মানির সাথে হাত মিলায়। জার্মানি লেনিনকে সহায়তা করে বিপ্লব সফল করতে। জার্মানি যদিও ছিল সমাজতন্ত্রের বিরোধী, তবুও প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়াকে দূরে সরানোর জন্য লেনিনকে কাজে লাগায়। তার মানে 1917 সালে ফলাফলটা এই দাঁড়ালো, মিত্রশক্তির সাথে গাদ্দারি করে রাশিয়া জার্মানির সাথে মিলে গেল এবং যুদ্ধ থেকে সরে গেল। অথচ জার্মানি ছিল মিত্রশক্তির প্রত্যেকটি দেশের চরম দুশমন। তাই স্নায়ুযুদ্ধের প্রাথমিক পটভূমি 1917 সালেই রচিত হয়েছিল। এ কথা বললে একটুও বাড়িয়ে বলা হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধ তৈরি হওয়ার পটভূমি। হিটলার আত্মহত্যা করেন 1945 সালের 30 এপ্রিল। তার এক সপ্তাহ পর মে মাসের 8 তারিখ জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে। হিটলারের আরেক মিত্র ইতালির খেলা শেষ হয় আরও আগেই। বাকি ছিল অক্ষশক্তির আরেক মিত্র দুর্ধর্ষ জাপান। জাপানকে শায়েস্তা করতে হিরোশিমা ও নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকা। জাপান অবশেষে বাধ্য হয় নিঃশর্ত আত্মসমর্পণ করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অফিসিয়ালি শেষ হয় 1945 সালের 15 আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্র শক্তির প্রধান অঙ্গীকার ছিল যার যার সেনাবাহিনীর হাতে যত ভূখণ্ড দখলে আসুক না কেন, সবাইকে বিনা শর্তে স্বাধীনতা দিতে হবে। চার্চিল, রুজভেল্ট ও স্ট্যালিনের প্রথম সাক্ষাতে 1943 সালে তেহরান সম্মেলনেই এ ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার করা হয়। কিন্তু দিন যত যেতে থাকে এ অঙ্গীকার থেকে রাশিয়া ততই সরে যেতে থাকে। স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার এ ছিল প্রথম ও একমাত্র কারণ। উত্তরের নরওয়ে থেকে শুরু করে পশ্চিম ইউরোপের ফ্রান্স ও ইতালি পর্যন্ত প্রায় সমগ্র ভূখণ্ডই মিত্র শক্তির দখলে আসে। আমেরিকান ও ব্রিটিশ বাহিনী এসব দেশগুলোর সৈনিকদের সাথে নিয়ে হিটলারের নাৎসি বাহিনীকে বিতাড়িত করেছে। বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ডেনমার্ক, অস্ট্রিয়া, ইটালি এসব দেশ মিত্রশক্তির দখলে আসলেও যুদ্ধের পরপরই পুরোপুরি স্বাধীন হয় সব দেশ। বরং মিত্রশক্তির পক্ষ থেকে বলা হয়েছিল গণতন্ত্র কায়েম করে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান খেলোয়াড় জার্মানিকে নিয়েই প্রধান ঝামেলা শুরু হলো। বার্লিন নগরীর পূর্ব প্রান্ত বরাবর রাশিয়ান লাল ফৌজ যখন হিটলারকে পাকড়াও করার মিশনে মত্ত, নগরীর পশ্চিম দিক দিয়ে অবস্থান নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী। তাই যুদ্ধ শেষ হওয়ার আগেই বোঝা গিয়েছিল দ্বিখণ্ডিত জার্মানির ভবিষ্যৎ নিয়ে রাশিয়া আর মিত্রশক্তির মধ্যে দ্বন্দ্ব লাগবেই, কারণ কেউ জার্মানির মাটি থেকে সরে যাবে না। আবার জার্মান বাহিনীকে ঠেঙ্গিয়ে যখন রাশিয়ান বাহিনী জার্মানির মাটিতে ঢুকে পড়ল, তখন রাশিয়ান বাহিনীর দখলে সমগ্র পূর্ব ইউরোপ। জার্মানি থেকে ঘাঁটি সরানোর কোনো লক্ষণ নেই। তার উপর পূর্ব ইউরোপকে কলোনি বানানোর চিন্তায় মগ্ন রাশিয়া। হিটলারের বিরুদ্ধে যুদ্ধে জিতেও তাই কপালে বাজ পড়তে লাগল ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের। তবে স্নায়ুযুদ্ধের পটভূমি সম্পর্কে আরও আলোচনা করার আগে আমরা যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের করুণ কাহিনীর দিকে একটু নজর দেই। কিন্তু এ কোন ইউরোপ? ইউরোপকে আমরা মোটা দাগে 2টি ভাগে ভাগ করতে পারি, যথা পূর্ব ইউরোপ ও পশ্চিম ইউরোপ। পুরো ইউরোপের মধ্যে স্পেন ও পর্তুগাল হিটলারের সাথে সুসম্পর্ক রেখে ও মিত্র শক্তির সাথে কোনো বিবাদে না জড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসলীলা থেকে রক্ষা পায়। নিরপেক্ষ দেশ হিসেবে সুইজারল্যান্ডকে কেউ আক্রমণ করেনি। এর বাইরে পুরো ইউরোপ লণ্ডভণ্ড। রেনেসাঁর পথ ধরে 1500 সাল থেকেই
ইউরোপ হয়ে উঠেছিল পুরো পৃথিবীর ভাগ্য নিয়ন্তা। সারা দুনিয়া তছনছ করেছে ইউরোপীয়রা। ইউরোপের মাটিতেও প্রচুর যুদ্ধ বিগ্রহ হয়েছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব সমীকরণ উল্টে দিল। চাকচিক্যময় ইউরোপের সাধারণ জনগণ পথে বসে গেল। অনাহারে মরে যেতে লাগলো সাধারণ জনগণ। মামুন বলল, ইউরোপীয়রা ক্ষুধার কষ্ট করেছে, এরকম ইতিহাস তো শুনিনি আগে। তুমি পরিসংখ্যান আর উদাহরণ দিয়ে বলো। জারিফ বলল, উত্তরের নরওয়ে থেকে দক্ষিণের বলকান উপদ্বীপের প্রত্যেকটি দেশ কার্যত ধ্বংসস্তূপ হয়ে গেল। বুদাপেস্ট, মিনস্কো, কিয়েভ, ওয়ারশ, বুখারেস্ট, লেনিনগ্রাদ এসব শহরগুলো হয়ে পড়েছিল বসবাসের অযোগ্য। পূর্ব ইউরোপের প্রায় ১৭০০ শহর ধ্বংস হয়ে গেল। পশ্চিম ইউরোপ এদিক দিয়ে একটু ভালো অবস্থানে ছিল, কারণ হিটলার যুদ্ধের শুরুতেই ব্রিটেন বাদে পুরো পশ্চিম ইউরোপ কবজা করে ফেলেছিলেন। তাই প্যারিস, আমস্টারডাম, রটারডাম, ব্রাসেলস, কোপেনহেগেন, অসলো এসব শহর জার্মানির দখলে গেলেও ধ্বংসস্তূপ হয়নি। একমাত্র জার্মানির শহরগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছিল। নেদারল্যান্ডের মতো অত্যন্ত সমৃদ্ধ দেশে ১৯৪৫ সালের শীতে ২২,০০০ লোক মারা গেল শুধু না খেয়ে। ফ্রান্সের লোকজন অনাহারে দিন কাটাচ্ছিল, কারণ জার্মানদের কারণে দেশের শিল্প, বাণিজ্য, কৃষিজ দ্রব্য উৎপাদন সহ সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল। দখলীকৃত দেশে জার্মানরা কোনো প্রশাসনিক কাজকর্ম করেনি, শুধু শুয়ে বসে কাটিয়েছে। এরই ফল হলো সর্বব্যাপী ক্ষুধার জ্বালা। বাঁচার কোনো আশা নেই। কি হবে কাজ করে, কি হবে বেঁচে থেকে? এভাবেই যদি মানুষ অহেতুক যুদ্ধক্ষেত্রে মরে পড়ে থাকে। পর্ব ৫৯। কিন্তু রাজনীতির খেলা বড় জটিল। আগেই বলেছিলাম, এই বিপর্যস্ত ইউরোপে আদি পরাশক্তিগুলো একেবারে নির্জীব হয়ে পড়ল। ব্রিটেন, ফ্রান্স নিজেই চলতে পারবে না। দুনিয়াব্যাপী সাম্রাজ্য চালাবে কিভাবে? নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা দিলেন, ভারতকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। ব্রিটিশ উপনিবেশগুলোতে স্বাধীনতা আন্দোলন জোরদার হলো। ভারতীয় উপমহাদেশ তো বটেই, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও মিয়ানমার থেকেও ব্রিটিশরা পিছু হটার সিদ্ধান্ত নিয়ে ফেলল। আগে তো নিজে বাঁচি, তারপর না হয় অন্যদের দখল। মামুন প্রশ্ন করল, ইউরোপের সব দেশ দুর্বল হয়ে পড়ল, কিন্তু রাশিয়া কিভাবে নতুন পরাশক্তি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করে সবচেয়ে বেশি ভুগেছে, তাহলে রাশিয়া তো আরও কাহিল হয়ে পড়ার কথা। জারিফ বলল, লোকবল হারিয়ে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়ে রাশিয়া যথেষ্ট কাহিলী ছিল, কিন্তু রাশিয়ার দখলে পড়েছিল প্রায় সমগ্র পূর্ব ইউরোপ। রাশিয়ার দখলে পূর্ব ইউরোপের ভূখণ্ড যাওয়ার পিছনে জার্মানির ভূমিকা রয়েছে, কারণ জার্মানি ১৯৪১ সালের ২২ জুন রাশিয়া আক্রমণ করতে যাওয়ার মুখে এসব পূর্ব ইউরোপের দেশগুলো দখল করে। রাশিয়ানরা জার্মানদেরকে তাড়া করতে করতে এসব দেশে অবলীলায় ঢুকে পড়ে। ইউক্রেন, বেলারুশ, লিথুয়ানিয়া ছিল বিশাল সোভিয়েত রাশিয়ার অংশ, কিন্তু স্বাধীন দেশ বুলগেরিয়া, রোমানিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া, পোল্যান্ড এমনকি জার্মানির পূর্ব প্রান্ত পর্যন্ত দখল করে ফেলে রাশিয়ান লাল ফৌজ। এই পরাক্রমশালী রাশিয়াকে ঠেকাবে কে? ব্রিটেন, ফ্রান্স মুমূর্ষ, জার্মানি তছনছ। নতুন দানব রাশিয়াকে নিয়ে চিন্তার বাজ ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিলের মনে। হিটলারের বিরুদ্ধে অর্জিত এত স্বাদের জয় কি শেষমেশ চিন্তায় হয়ে যাবে রাশিয়ার কাছে? রাশিয়ায় কি হতে যাচ্ছে নতুন জার্মানি? স্টেলিনের মাঝেই কি লুকায়িত আছে হিটলারের প্রেতাত্মা? যত চিন্তায় চার্চিল করুক না কেন, তিনি এটাই ভাবলেন যে রাশিয়াকে ঠেকানোর জন্য আমেরিকার উপর ভরসা করা ছাড়া আর কোনো গতি নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে ইউরোপের মাটিতে। জাপান এখনও যুদ্ধ চালাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আত্মসমর্পণের কোনো লক্ষণই নাই জাপানের। এ এক অদ্ভুত জাতি, মরে সাফ হয়ে যাচ্ছে, তবুও আত্মসমর্পণ করতে আসছে না মান সম্মানের ভয়ে। সেই উত্তাল দিনে মারা গেলেন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যু চার্চিলের চিন্তা আরও বাড়িয়ে দিল। যাকে নিয়ে এই জঞ্জা বিক্ষুব্ধ সাগর পাড়ি দিচ্ছিলেন, সেই সহযাত্রীর মৃত্যু হওয়ায়
অসহায় হয়ে পড়লেন চার্চিল। রুজভেল্টের সাথে চার্চিলের ছিল ব্যক্তিগত রসায়ন, গভীর বন্ধুত্ব। তবে রুজভেল্টের মৃত্যুটা ছিল একদম প্রত্যাশিত। 1945 সালের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলনেই দেখা গেল একদম বিধ্বস্ত চেহারার রুজভেল্টকে। কথা বলতে পারছেন না ঠিকমতো, হাঁটতে পারছেন না, মুখের হাসি মিলিয়ে গেছে। 1945 সালের জানুয়ারি মাসেই ডাক্তার রুজভেল্টের রক্তচাপ দেখে বলেছিলেন, প্রেসিডেন্ট আরও কয়েকটা দিন বাঁচতে পারেন যদি সব ধরনের টেনশন এড়িয়ে চলেন। কিন্তু সেই উত্তাল পরিস্থিতিতে টেনশন এড়িয়ে চলা অসম্ভব ছিল রুজভেল্টের উপর। 1945 সালের 12 এপ্রিল মার্কিন ইতিহাসের সবচেয়ে সফল প্রেসিডেন্টদের একজন ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট মারা গেলেন। বিশ্বমন্দা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সক্রিয় ভূমিকা রাখা আমেরিকার সেই টালমাটাল পরিস্থিতিতে রুজভেল্ট জাতির জন্য যা করে গিয়েছেন আমেরিকার ইতিহাসে সেটা চির অম্লান হয়ে থাকবে। হিটলারের প্রচার মন্ত্রী গোয়েবলস হিটলারের মন শীতল করার জন্য ইতিহাসের পাতার পৃষ্ঠা উল্টালেন। সপ্তবর্ষের যুদ্ধের সময় 1756 থেকে 1763 রাশিয়ান বাহিনী যখন বার্লিনের গেটের কাছে চলে এসেছিল, ঠিক তখনই মারা যান রাশিয়ার জার ফ্রেডরিক দ্য গ্রেট। পরবর্তী জার জার্মানদের প্রতি সহানুভূতি ছিলেন, তাই সে যাত্রায় বিপর্যয় থেকে রক্ষা পায় জার্মানরা। গোয়েবলস হিটলারকে বলতে লাগলেন, দেখবেন ফুরার, রুজভেল্ট যেহেতু মারা গেছে, দম ফুরিয়ে যাবে মিত্রবাহিনীর, আমরা অচিরেই মুক্ত হব, আবার আঘাত হানব সবাইকে। সে আশায় ঘুরে বালি রুজভেল্টের চেয়ারে বসলেন ভাইস প্রেসিডেন্ট ট্রুম্যান। অভিজ্ঞতায় রুজভেল্টের দ্বারে কাছেও ছিলেন না তিনি, তবে আমেরিকান স্বার্থ রক্ষায় তিনি আরও বেশি কঠোর। রুজভেল্ট কিছু কিছু ক্ষেত্রে রাশিয়ানদের ছাড় দিচ্ছিলেন প্রতিনিয়ত, কিন্তু ট্রুম্যানের হাবভাব দেখে মনে হলো তিনি কমিউনিস্ট রাশিয়াকে এত সহজে চলার লোক নন। ক্ষমতায় আরোহণ করেই দুটি কাজের দিকে ট্রুম্যানকে মনোযোগ দিতে হলো। প্রথম কাজটা হচ্ছে হিটলার পরবর্তী জার্মানির ভাগ্য নির্ধারণ ও দূর প্রাচ্যের দেশ জাপানকে সম্পূর্ণভাবে পরাস্ত করা। 1945 সালের 8 মে তারিখে ইউরোপে যুদ্ধ শেষ হলেও নাসরবান্দা জাপান তখনও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ করে যাচ্ছে। জাপানের সাথে যুদ্ধ চলাকালীন সময়েই ট্রুম্যান জার্মানির নগরী পটসডামে চললেন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে। ব্রিটেন, রাশিয়া, আমেরিকার 3 শীর্ষ নেতৃত্বের সেটাই ছিল শেষ বৈঠক। পটসডাম সম্মেলন বিধ্বস্ত জার্মানিকে ঘিরেই আবর্তিত হল স্নায়ুযুদ্ধের প্রথম অঙ্ক। জার্মানি পরাজিত, হিটলার আত্মসমর্পণ করেছেন। এখন কথা হলো জার্মানির ভবিষ্যৎ কী? যদিও ইয়াল্টা সম্মেলনে জার্মানিকে 4 ভাগ করার কথা বলা হয়েছিল এবং সে অনুযায়ী 4 ভাগই আছে। মোট ভূমির 28% দখল করে পূর্ব জার্মানিতে ঘাঁটি গেড়েছে রাশিয়া। পশ্চিম প্রান্তে জার্মানির দখল করেছে ব্রিটেন, ফ্রান্স আর আমেরিকা। এই জার্মানির ভবিষ্যৎ নির্ধারণের জন্য পটসডামে আবারও 3 জাতির শীর্ষ নেতৃত্ব সম্মেলনে বসবেন। জার্মানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবার। 17 জুলাই 1945 থেকে 2 আগস্ট 1945 বার্লিন থেকে অল্প দূরত্বের পটসডাম নগরীতে রাশিয়ার একনায়ক স্ট্যালিন, আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তাশরিফ আনয়ন করলেন। অল্প কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট মারা যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট ট্রুম্যান ক্ষমতায় বসেন। জুলাই মাসের 15 তারিখ ট্রুম্যান বার্লিন নগরীতে পা রাখলেন। চলে আসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলও, কিন্তু এখনও দেখা নেই রাশিয়ার একনায়ক স্ট্যালিনের। জানা গেল স্ট্যালিন বিমানে আসবেন না, তিনি আসবেন ট্রেনে। অতিথিদের অপেক্ষা করিয়ে রাখা ছিল স্ট্যালিনের চিরাচরিত অভ্যাস। স্ট্যালিনের মনে কি অহংকার ঢুকে পড়েছিল? অবশ্যই। হিটলারের বিরুদ্ধে তিনি লড়েছেন প্রায় একা। ব্রিটেন, আমেরিকা হিটলারের বিরুদ্ধে সৈন্য নামিয়েছে পরে। পূর্ব ইউরোপের সব দেশ দখল করে তিনি জার্মানির মাটিতে পা রাখছেন বীরদর্পে। বার্লিন নগরীর রেল স্টেশন রাশিয়ান সৈন্যদের দখলে। মস্কো থেকে সরাসরি তিনি চলে আসবেন বার্লিনে। প্রতি কিলোমিটারে প্রায়
12 থেকে 14 জন প্রহরায় ছিল স্টেলিনের নিরাপত্তার জন্য। মোট 15,000 সেনা সদস্য দায়িত্বরত ছিল স্টেলিনের আগমন উপলক্ষে। সে এক এলাহি কারবার বটে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ফরাসি সেনাপতি চার্লস দ্য গলকে সম্মেলনে আমন্ত্রণই জানানো হয়নি। এটা দৃষ্টিকটু লেগেছিল এজন্য যে দ্য গল ছিলেন মিত্রবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। সম্মেলনের ফলাফল: সম্মেলনের প্রথম দিনই আমেরিকা আণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়। নিউ মেক্সিকোর মরুভূমিতে পরীক্ষা চালিয়ে বোমার ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে নিশ্চিত রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে গবেষক দল। ট্রুমান নিজ থেকে সে কথা স্টেলিনকে জানান, কিন্তু স্টেলিনও দমবার পাত্র নন, কারণ আমেরিকার পারমাণবিক প্রকল্পের কথা গোয়েন্দা মারফত স্টেলিন আগেই জানতে পেরেছিলেন। শুধু তাই নয়, রাশিয়া এরকম পারমাণবিক বোমা বানানোর গবেষণায় লিপ্ত ছিল। সুতরাং এরকম বোমা যে অচিরেই রাশিয়ার হাতে চলে আসবে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন স্টেলিন। তাই ট্রুমানকে পাত্তা দেননি স্টেলিন। জার্মানির কাছ থেকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আদায় করতে চান স্টেলিন। এতে আপত্তি জানায় আমেরিকা। আমেরিকার বক্তব্য ছিল, প্রথম বিশ্বযুদ্ধে এরকম ক্ষতিপূরণ আদায় করার চুক্তি করার কারণেই হিটলারের উত্থান হয়েছিল। ক্ষতিপূরণের টাকা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই পরাশক্তি। যদিও কয়েক বছর পর আমেরিকা ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয়। রাশিয়া প্রথমে গাইগুই করলেও পরে আর শব্দ করেনি। জাপানের প্রতি ট্রুমানের চরমপত্র: জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য আমেরিকার প্রতি ঘৃণা কাজ করে অনেকের। কিন্তু জানো কি, এ বোমা নিক্ষেপের জন্য জাপানও কম দায়ী নয়। জাপানকে পটসডাম সম্মেলনে বার্তা দেওয়া হয়, অতি তাড়াতাড়ি জাপান যেন আত্মসমর্পণ করে, তা না হলে জাপানকে চরম ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু কিসের কি, বেকুবের মতো যুদ্ধ চালিয়ে যেতে লাগলো জাপানিরা। উপায়ান্তর না দেখে আমেরিকা 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা নগরীতে আণবিক বোমা নিক্ষেপ করে। 3 দিন পরে নাগাসাকি শহরে আরেকটি বোমা নিক্ষেপ করে আমেরিকা। আত্মগর্বে বলিয়ান জাপান বুঝতে পারল, এখনও যদি আমরা আত্মসমর্পণ না করি তাহলে বিশ্বে জাতি হিসেবে জাপানের কোনো অস্তিত্বই থাকবে না। অবশেষে 1945 সালের 15 আগস্ট জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। পর্ব 61। যুদ্ধ পরবর্তী অচেনা ইউরোপ। ক্ষুধার জ্বালায় কাতর অগণিত অনাহারী আদম সন্তান। আমরা যারা এ উপমহাদেশের বাসিন্দা তাদের কাছে দুর্ভিক্ষ মানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কালজয়ী সেই সব চিত্তকর্ম, যেখানে দেখা যাচ্ছে মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে কাক। বাংলায় 50-এর মনতন্তর নামে একটি কথা আছে। 50-এর মনতন্তর বলতে বোঝায় বাংলা 1350 সাল, ইংরেজি 1942 থেকে 43 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন এ উপমহাদেশে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছিল। সে সময় ক্ষুধার জ্বালায় লাখো লাখো লোক অনাহারে মারা যায়। 50-এর মনতন্তর এতই হৃদয় বিদারক ছিল যে তার বর্ণনা দিলে এখনও যে কারো চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে মুহূর্তেই। যাক, সে কথা, সে আলোচনা অন্যত্র হবে। কিন্তু প্রাচুর্যময় ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে খাদ্যের অভাবে মানুষ মারা গিয়েছিল তা 50-এর মনতন্তর থেকে কোনো অংশে কম নয়। যা হোক, এরকম দুর্ভিক্ষ পীড়িত ইউরোপের লোকজন বাঁচার আশা একরকম ছেড়ে দিল। জারিফ বলল, কমিউনিজমটা ইউরোপে টিকল না কেন জানো? এসব অসহায় বুখা নাঙ্গা মানুষদের নিয়েও রাজনীতি করেছিল রাশিয়ানরা। স্টেলিন ভেবেছিলেন মানুষ যত গরিব থাকবে, না খেয়ে থাকবে, ততই নাকি ওনার সমাজতান্ত্রিক ভাবধারা ছড়িয়ে পড়বে চতুর্দিকে। তাই পশ্চিম ইউরোপের মানুষ যখন না খেয়ে মরেছিল পিশাচের মতো হাসছিল স্টেলিন। মনে মনে স্টেলিন বলেছিলেন, পুঁজিবাদের মজা বুঝো এবার তোমরা। ট্রুমানের পলিসি অফ কন্টেইনমেন্ট। তৎকালীন সোভিয়েত রাশিয়া দেশটা এমনিতেই ছিল অনেক বড় দেশ। তার উপর পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড ইত্যাদি দেশ দখল করে বসে আছে রাশিয়া। আমেরিকার নীতি নির্ধারকদের মাথায় হাত। না জানি রাশিয়া আর কোন দেশে তার সমাজতন্ত্র কায়েম করে ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান যখন রাশিয়াকে নিয়ে এসব দুশ্চিন্তার কথা সারাক্ষণ চিন্তা করতে লাগলেন তখনই পূর্ব ইউরোপের দেশ গ্রিস
কামাল আতাতুর্কের দেশ তুরস্ককে নিয়ে নতুন বিপদ দেখা দিল। গ্রিস ও তুরস্ক দুটো দেশই ছিল পূর্ব ইউরোপ সংলগ্ন। পূর্ব ইউরোপ ইতিমধ্যেই সমাজতন্ত্রের ছায়াতলে চলে এসেছে। গ্রিস ও তুরস্ককে নিয়ে চিন্তিত হয়ে পড়ল ব্রিটেন। এবার বুঝি স্টেলিনের অশুভ তৎপরতায় বলি হয় এই দুই দেশ। আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেনের দাপট ফুরিয়েছে, নিজের নাই অর্থনৈতিক শক্তি। উদ্বিগ্ন ব্রিটেন যুক্তরাষ্ট্রের কাছে জরুরি তারবার্তা পাঠালো যেন গ্রিস ও তুরস্ককে সমাজতন্ত্রের কবলে পড়ার হাত থেকে রক্ষা করা হয়। নড়ে চড়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান। তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ইতিহাসে যেটা ট্রুমান ডক্ট্রিন নামে পরিচিত। গ্রিসের কমিউনিস্টরা বিপুল শক্তি সঞ্চয় করে রাজকীয় বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখলে দ্বারপ্রান্তে চলে গিয়েছিল, আর তুরস্কের কাছ থেকে দার্দানাস প্রণালীর নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছিল সোভিয়েত ইউনিয়ন। 12 মার্চ 1947। বিংশ শতাব্দীর ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। গ্রিস ও তুরস্কের জন্য $400 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান। উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায়ে সমাজতন্ত্রকে প্রতিহত করা, যাতে গ্রিস ও তুরস্ক আমেরিকার মিত্র হয়ে থাকে। ট্রুমান ডক্ট্রিনের মূল কথা ছিল আ প্রমিস দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস উড ডু হোয়াটএভার ওয়াজ নেসেসারি both economically and militarily to contain the spread of communism around the world. এর মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সমাজতন্ত্রের বিস্তার ঠেকানোর জন্য অর্থনৈতিক ও সামরিকভাবে যা যা করা দরকার সবকিছু করবে। ট্রুমান ডক্ট্রিনের বদৌলতে আমেরিকা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভুত্ব করার জন্য এক মোক্ষম চাল ফেলে। সোভিয়েত রাশিয়া পড়ে থাকলো তার নীতি আর আদর্শের গাল বরা বুলি নিয়ে। মানুষের জীবন মান উন্নয়নের কোনো চেষ্টাই করেনি তারা। ট্রুমান ডক্ট্রিনের হাত ধরাধরি করে চলে আরেকটা থিওরি, সেটা হচ্ছে ডমিনো থিওরি। ডমিনো থিওরির মূল কথা ছিল, ইফ অন কান্ট্রি ইন আওয়ার রিজিয়ন কেম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কমিউনিজম, দ্য সারাউন্ডিং কান্ট্রিজ উড ফলো, ফলিং লাইক ডমিনোস। যদি একটা অঞ্চলের কোনো দেশ সমাজতন্ত্রের প্রভাবের আওতায় চলে আসে, তাহলে তার চারপাশের দেশগুলোতেও সে হাওয়া ছড়িয়ে পড়তে পারে। ডমিনো থিওরিকে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক 1950 সাল থেকে শুরু করে 1980 সাল পর্যন্ত মনে প্রাণে লালন পালন করেছে। শুধুমাত্র ঠেকিয়ে দেওয়ার নাম করে আমেরিকানরা দেশে দেশে কুখ্যাত সামরিক শাসকদেরকে সমর্থন দিয়েছে, আগ্রাসন চালিয়েছে এবং শাসক পরিবর্তন করিয়েছে। ট্রুমান ডক্ট্রিন ডমিনো থিওরির সাথে আরেকটা জাদুকরী নীতি ছিল আমেরিকার, যে নীতির বদৌলতে আমেরিকা পশ্চিম ইউরোপকে অর্থনৈতিকভাবে বলীয়ান করে তোলে। সোভিয়েত রাশিয়া শুধু চেয়ে চেয়ে দেখেছে, কিন্তু এ পরিকল্পনার সাথে থাকতে পারেনি। আর শুরু হয়ে গেল স্নায়ুযুদ্ধ। 1950 সাল থেকে শুরু হয়ে 1990 সাল পর্যন্ত সময়টুকুতে পুরো পৃথিবী বিভক্ত ছিল দুই শিবিরে বিভক্ত। জেনে রাখা ভালো, আমেরিকান সিনেটর বার্নার্ড বারুচ সর্বপ্রথম 1947 সালের 16 এপ্রিল স্নায়ুযুদ্ধের কথা প্রথম ঘোষণা করেন। তারপর আমেরিকান কলামিস্ট ওয়াল্টার লিপম্যান স্নায়ুযুদ্ধের উপর প্রথম আর্টিকেল লিখেন। মার্শাল প্ল্যান, লাগে টাকা, দেবে গৌরী সেন। $13 বিলিয়ন, 5 জুন 1948। দিন, তারিখ আর টাকার পরিমাণটা মনে রাখা দরকার খুব ভালো করে। বিংশ শতাব্দীর ইতিহাসে আরেকটা বাক বদলের ঘটনা জারিফ আলোচনা করল। ইউরোপীয় জাতিগুলো সারা জীবনও আমেরিকার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। অর্থনৈতিকভাবে হয়তো আমেরিকার ঋণ ইউরোপীয় জাতিগুলো অনেক আগেই শোধ করে ফেলেছে, কিন্তু মানসিকভাবে আমেরিকা তাদেরকে যে শান্তিটুকু দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তা পরিবারের মধ্যে হয়তো সম্ভব, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তা কোনো মতেই সম্ভব নয়। সেই অচিন্তনীয় মহানুভব কাজ করেছে আমেরিকা ইউরোপের জন্য। মামুন বলল, বলো কি, আমেরিকা এত মহান কাজ করেছে অথচ আমি কোনো বইতে আজ পর্যন্ত পড়িনি।
তোমার কাছে তো সব নতুন ইতিহাস শুনবো মনে হচ্ছে। জারিফ বলল, হয়তো তুমি বাংলা বইয়ে আমেরিকার এসব মহৎ কাজগুলোর বিবরণ পাবে না, কিন্তু আমি প্রচুর ইংরেজি বই পড়েছি। সেখানে আমেরিকানদের এসব কাজের কথা কৃতজ্ঞতা ভরে স্বীকার করে নিয়েছে ইতিহাসবিদেরা। চলো আজকে সেসব কাহিনীর কথা শুনি। আগেই বলেছিলাম, ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিকে নিয়ে মজা করছিল রাশিয়া, তাদের পাশে দাঁড়ায়নি। অবশ্য রাশিয়ার সামর্থ্য খুব বেশি ছিল না, কিন্তু আসল কাজটা করল আমেরিকা। জর্জ সি মার্শাল ছিলেন একজন ডাক সাইটে সামরিক অফিসার, কিন্তু 1947 সালে তিনি মার্কিন পররাষ্ট্র সচিব। 1947 সালের 5 জুন তারিখে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আমেরিকা যদি প্রকৃত অর্থেই বিশ্ব রাজনীতির মোড়ল হতে চায়, তাহলে বোখা নাঙ্গা অসহায় ইউরোপকে আবার জাগিয়ে তুলতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে অর্থ সাহায্য দিয়ে। ঐশ্বর্যশালী ইউরোপকে কোনোদিন রাশিয়া এসব গালবরা বুলি দিয়ে তাদের দলে নিতে পারবে না। তাছাড়া আমেরিকা যে অর্থবিত্ত গড়ে তুলেছে, তার কোম্পানিগুলোর জন্য বিরাট বাজার দরকার। ইউরোপের মার্কেটে একচ্ছত্র রাজত্ব করতে পারবে আমেরিকান কোম্পানিগুলো। যেই কথা সেই কাজ। ইউরোপ পুনর্গঠনের কাজ শুরু হলো পুরোদমে। 1948 সালের জুন মাসের 5 তারিখে মার্শাল প্ল্যান পাশ হলো। 1948 থেকে 1951 সালের মধ্যে এই বিপুল পরিমাণ $13 বিলিয়ন ইউরোপের 16টি দেশকে দিয়ে দিল আমেরিকা। দেশগুলো হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ব্রিটেন এবং পশ্চিম জার্মানি। রাশিয়াকেও এই মার্শাল প্ল্যানের আওতায় এনে সাহায্য দিতে চেয়েছিল আমেরিকা। সঙ্গত কারণে রাশিয়া তার চিরশত্রু আমেরিকার এই আহ্বানে সাড়া দেয়নি। মামুন বলল, খুব ভালো লাগলো এই তথ্যটা জেনে। আসলে আমেরিকানদের এই কাজটা অত্যন্ত প্রশংসনীয়। জার্মানির ভবিষ্যৎ নিয়ে মহাচিন্তায় মিত্রশক্তি। 1945 সালের জুলাই মাসের পটসডাম সম্মেলনে রাশিয়াকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, মিত্রবাহিনীর দখলে থাকা পশ্চিম জার্মানি থেকে কিছু ক্ষতিপূরণ তারা পাবে। কিন্তু 1946 সালের মে মাসে আমেরিকার সামরিক গভর্নর ডি ক্লে রাশিয়াকে দেওয়া ক্ষতিপূরণের অর্থ ছাড় দিতে অস্বীকার করেন। ব্রিটেনও আমেরিকার পথ অনুসরণ করে ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয়। রাশিয়ার তো মাথা খারাপ, কারণ রাশিয়া জার্মানি থেকে ক্ষতিপূরণ নিতে চায় তার দেশ পুনর্গঠনের জন্য। কিন্তু আমেরিকার নেতৃত্বাধীন মিত্রশক্তি বলল, জার্মানরা এমনিতেই খেতে পায় না, তারা ক্ষতিপূরণের অর্থ কোত্থেকে দিবে? জার্মানির ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দফায় দফায় চলল বৈঠক, কিন্তু কোনো সুরাহা হয়নি। রাশিয়ার একনায়ক স্টেলিন চেয়েছিলেন জার্মানির পুরোটাই যাতে রাশিয়ার প্রভাবে থাকে, কারণ তার গুরু লেনিন বলে গিয়েছিলেন, জার্মানির হওয়া উচিত সমাজতন্ত্রের উর্বর ভূমি। কিন্তু দুঃখের বিষয় হলো 1924 সালে লেনিনের মৃত্যুর পর জার্মানি হয়ে গেল উগ্র কমিউনিস্ট বিরোধী রাষ্ট্র। হিটলার দুই চোখে দেখতে পারতেন না কমিউনিস্টদের। এখন যেহেতু হিটলারের পতন হয়েছে, পুরো জার্মানিতে সমাজতন্ত্র ছড়িয়ে দেওয়ার এই তো সময়। কিন্তু মিত্র শক্তির কাছে রাশিয়ার এই ইচ্ছা ছিল মামাবাড়ির আবদারের মতো। রাশিয়ানরা দখল করেছিল জার্মানির 28%, বাকি 72%-এর হর্তাকর্তা তখনও ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার নেতৃত্বাধীন মিত্রবাহিনী। জার্মানিতে নিজ নিজ প্রভাব বাড়ানোর লড়াইয়ে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটভ বলেছিলেন, হোয়াট হ্যাপেন্স টু বার্লিন হ্যাপেন্স টু জার্মানি, হোয়াট হ্যাপেন্স টু জার্মানি হ্যাপেন্স টু ইউরোপ। কিন্তু ফ্রান্স নাখোশ। ফ্রান্স আমেরিকাকে বুদ্ধি দিল, কি লাভ জার্মানদের মতো দুষ্ট জাতের লোকদেরকে এত খাতির করার? জার্মান দেশটাকে টুকরো টুকরো করে ফেলা হোক, জার্মান জাতির অস্তিত্ব মুছে দেওয়া হোক বিশ্বের মানচিত্র থেকে। আসলে জার্মানরাই মূলত দুইটি বিশ্বযুদ্ধের জন্য দায়ী। ফ্রান্সের কোমর ভেঙে গেছে এই দুটি বিশ্বযুদ্ধের কারণে, তাই জার্মানদের প্রতি তুলনারহিত রাগ আছে জার্মানদের। বুদ্ধিমানের মতো কাজ করলেন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেবিন। তিনি বললেন, ইউরোপের কেন্দ্রস্থলে থেকে জার্মানিকে বস্তি করে রাখা চলবে না। জার্মানিকে সুযোগ দিতে হবে, তারা যাতে নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারে। ইউরোপ পুনর্গঠন প্রক্রিয়ায় জার্মানিকে সব দিক দিয়ে সাহায্য করতে হবে আমাদের। আর জার্মানির উচিত হবে এই সাহায্যকে কাজে লাগিয়ে নিজের অর্থনীতিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া। তাই জার্মানিও আসলো মার্শাল প্ল্যানের আওতায়। 1947 থেকে 1951 সালের মধ্যে মার্শাল প্ল্যানের সহযোগিতার আওতায় থাকা দেশগুলির উৎপাদনশীলতা 55% পর্যন্ত বেড়েছিল। জার্মানরা বরং 10 বছরের মধ্যে তাক লাগিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। ইউরোপ তথা বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউসে পরিণত হয় জার্মানি। মার্শাল প্ল্যানের বিরুদ্ধেও ছিল কেউ কেউ। ইউরোপের মুক্ত গণমাধ্যমে কেউ কেউ মার্শাল প্ল্যানের বিরুদ্ধে সমালোচনা করে আসছিল। তাদের মতে, ইউরোপের মতো অভিজাত একটি সমাজে নব্য ধনী আমেরিকা যেভাবে টাকা দিয়ে সাহায্য করছে তা অনেকটা ভিক্ষার শামিল। ইউরোপের লোকজন এই সাহায্যের কারণে আমেরিকার সেবাদাসে পরিণত হবে। বলাই বাহুল্য, প্রয়োজনের তাগিদের সুবাদে এরকম আতেলবাজি আলাপ পাত্তাই পায়নি।